আজকে আমরা পড়ব পার্শিয়াল কোরিলেশন। প্রিভিয়াস ক্লাসে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট পড়েছি এবং আমরা মাল্টিপল কোরিলেশন কোএফিশিয়েন্ট পড়েছি, আমরা সিম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট পড়েছি। আজকে আমরা পড়ব পার্শিয়াল কোরিলেশন কোএফিশিয়েন্ট। তো পার্শিয়াল কোরিলেশন কোএফিশিয়েন্ট মানে কি? পার্শিয়াল শব্দটার মানে হচ্ছে যে আমরা একটা পার্শিয়াল এফেক্ট দেখব, কমপ্লিট এফেক্ট দেখব না। পার্শিয়াল এফেক্ট মানে যেটাকে বাংলায় বলা হয় আংশিক, একটা অংশের এফেক্ট দেখব, একটা পার্টের এফেক্ট দেখব। কমপ্লিট ইনামোরেশন বা কমপ্লিট এফেক্ট আমরা খুঁজবো না বা কমপ্লিট এফেক্ট আমরা দেখব না। ঠিক আছে, তো যেমন ধরো যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভও করি, যে ধরো আমার কাছে তিনটে এরকম আছে যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3z। তো আমি তোমাকে বললাম যে পার্শিয়াল ডেরিভেটিভ বের করো ডিওয়াই ডিএক্স এর। তো ইফ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডিওয়াই ডিএক্স, তার মানে তুমি অ্যাকচুয়ালি কী করছো, তুমি ডিওয়াই ডিএক্স বের করবে, মানে ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, কিন্তু ইউ উইল কিপ জেড অ্যাজ কনস্ট্যান্ট। তুমি জেডকে কনস্ট্যান্ট রাখবে, কনস্ট্যান্ট রেখে তারপরে তুমি ওয়াইয়ের ডেরিভেটিভ করবে এক্সের রেসপেক্টে। তো সেটা কত হবে? দ্যাট উইল বি 2x and this entire part is constant here and এর মধ্যে x ও প্রেজেন্ট নেই, so this will be 0, so the answer will be 2x। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ যখন করা হয় তখন একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি এবং অন্য সমস্ত ভ্যারিয়েবলকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। এক্ষেত্রে একটা ভ্যারিয়েবল ছিল তো ওকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম, একটা বেশি থাকলেও আমরা তাকে কনস্ট্যান্ট ধরে নিতাম। তো পার্শিয়াল এফেক্ট মানে কি? পার্শিয়াল এফেক্ট মানে হচ্ছে দ্য এফেক্ট অফ এনি পার্ট, দ্য এফেক্ট অফ এনি পার্ট, কোনো একটা পার্টের ইম্প্যাক্ট বা কোনো একটা পার্টের এফেক্ট আমরা ইনোমারেট করতে চাই, অ্যানালাইসিস করতে চাই। ওকে, আমরা পুরো কমপ্লিট ইনোমারেশন করতে চাই না, দ্য এফেক্ট অফ এনি পার্ট বা এফেক্ট অফ আ পার্ট। নাও ঠিক যেরকম পার্শিয়াল ডেরিভেটিভ করার সময় আমরা অন্য সমস্ত ভ্যারিয়েবলগুলোকে বা বাদ বাকি যে কটা ভ্যারিয়েবল থাকে, যেরকম এখানে জেড ছিল, সেই জেডটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে শুধুমাত্র ওয়াইয়ের ইম্প্যাক্টটা দেখতে চাইলাম, ওয়াইয়ের উপর এক্সের ইম্প্যাক্টটা দেখতে চাইলাম। আমরা ওয়াইয়ের উপর ইম্প্যাক্ট দেখতে চাইলাম কার? এক্সের, এবং আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম কাকে? জেডকে, রাইট? তাহলে সেই রকম কনসেপ্ট, মানে কনসেপ্টটা মোরাললেস সেমই। যখন আমরা পার্শিয়াল কোরিলেশন করব কনসেপ্টটা সেমই। ধরো তোমার কাছে তিনটে ভ্যারিয়েবল আছে, তিনটে ভ্যারিয়েবল হচ্ছে যে এক মিনিট, তিনটে ভ্যারিয়েবল হচ্ছে যে একটা ছেলে কত মার্কস পেয়েছে, একটা ছেলে বা একটা স্টুডেন্ট, সে ক্লাসে একটা এক্সাম হয়েছে, সেই এক্সামে সে কত মার্কস পাবে, সেই মার্কসটা কোন কোন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে। সেই মার্কসটা হয়তো ডিপেন্ড করছে ছেলেটার আইকিউ এর উপর, সেই মার্কসটা হয়তো ডিপেন্ড করছে সেই ছেলেটির প্রিপারেশন কেমন ছিল, কত ঘন্টা করে সে পড়েছে, দিনে কত ঘন্টা করে সে স্টাডি করেছে, সো আওয়ার্স স্টাডিড। সো দিস আর দ্য থ্রি ভ্যারিয়েবলস। এবার ধরো আমি কোরিলেশন বের করতে চাইছি মার্কস, কত মার্কস সে পেয়েছে এবং সে ক ঘন্টা পড়েছে এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে, এবং আমি আইকিউটাকে কনস্ট্যান্ট রাখতে চাইছি, আইকিউটাকে আমি ধরতে চাইছি না। অবভিয়াসলি আইকিউরও কিন্তু ইম্প্যাক্ট থাকবে মার্কসের উপর। ছেলেটির আইকিউ ভালো হলে তার আওয়ার স্টাডিজ কম হলেও কিন্তু মার্কস বেশি হবে। ইফ দ্য বয় ইজ অফ হাই আইকিউ, দেন ইভেন ইফ দ্য বয় হ্যাজ স্টাডিড ভেরি লেস, স্টিল হি উইল গেট আ গুড মার্কস। সো আইকিউরও কিন্তু ইম্প্যাক্ট থাকছে মার্কসের উপর, কিন্তু আমরা সেই আইকিউ এর ইম্প্যাক্টটাকে ধরছি না, আইকিউ এর ইম্প্যাক্টটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ওকে, উই আর নট কনসিডারিং দ্য ইম্প্যাক্ট অফ আইকিউ অন দ্য মার্কস, উই আর জাস্ট কনসিডারিং দ্য ইম্প্যাক্ট অফ আওয়ার্স স্টাডিড অন মার্কস। তো আমরা এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন চেক করতে চাইছি। তাহলে এখানে কিন্তু আমি দুটো ভ্যারিয়েবলকে নিয়ে এলে বলা হতো দ্যাট উইল বি কমপ্লিট, আমি কিন্তু কমপ্লিট এফেক্ট দেখতে চাইছি না, আমি পার্শিয়াল কোনো একটা পার্টের এফেক্ট দেখতে চাইছি, যেটা হচ্ছে আওয়ার স্টাডিডের এফেক্টটা দেখতে চাইছি মার্কসের সাথে। এই
একটা পার্টকে যখন আমরা সেগ্রিগেট করে নিই বা সেপারেট করে নিই, নিয়ে একটা পার্টকে বা দুটো পার্টকে বা বাদবাকি সমস্ত পার্টকে কনস্ট্যান্ট রেখে যখন আমরা কোরিলেশন ফাইন্ড করি, তখন দ্যাট ইজ কল্ড পার্শিয়াল কোরিলেশন। ওকে, সো আমি যদি এটার কোরিলেশন বের করতে চাই, কীভাবে বের করব? এটাকে লেখা হয় এইভাবে যে আর এম আই কিউ ডট, না এম আই কিউ না, সরি, এম আওয়ার স্টাডিড ডট আই কিউ। এম মানে কি? কত মার্কস সে পেয়েছে। আওয়ার স্টাডিড মানে কি? কত ঘন্টা সে পড়েছে। এবং ডট আইকিউ, আইকিউ মানে কি? আইকিউ মানে হচ্ছে ছেলেটির আইকিউ কত, ডট ইজ দ্য আইকিউ অফ দ্যাট স্টুডেন্ট। সো ডটের পরে যেটা আসবে তার মানে হচ্ছে সেই ফ্যাক্টরটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি, ওর ইম্প্যাক্ট বা ওর ইনফ্লুয়েন্সটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি, আমরা ওটাকে ধরছি না, কনসিডার করছি না। এবং মার্কস এবং আওয়ার স্টাডিডের ইম্প্যাক্টটাকেই আমরা কনসিডার করছি। ঠিক আছে, এই দুটোর মধ্যেই আমরা কোরিলেশন চেক করতে চাইছি, টেকিং অর কনসিডারিং আইকিউ অ্যাজ কনস্ট্যান্ট। এবং এটাকে এভাবেও লেখা হয় যে ধরো আমার কাছে তিনটে ভ্যারিয়েবল আছে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। তো এই তিনটে ভ্যারিয়েবলের আমি ধরো এই 1 আর 2 এর মধ্যে কোরিলেশন চেক করতে চাইছি 3 নম্বরটাকে কনস্ট্যান্ট ধরে। তাহলে আমি সেটাকে কিভাবে লিখব? 1 2 ডট 3। আবার যদি আমি 1 আর 3 এর মধ্যে কোরিলেশন চেক করতে চাই, টেকিং 2 অ্যাজ কনস্ট্যান্ট, তাহলে আমি সেটাকে কিভাবে লিখব? 1 3 ডট 2 হলো। In this way we can actually figure it or we can actually frame it. So পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট মানেটা কি? আমরা একটা পার্টের ইম্প্যাক্ট দেখতে চাই, এবং একটা পার্টের ইম্প্যাক্ট দেখতে চাই মানে কি আমরা অন্য পার্টটাকে বা অন্য যে ভ্যারিয়েবলটা থাকবে সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে আমরা ক্যালকুলেট করব। ওকে, 1 মিনিট। বোঝা গেছে এই অবধি? Now এটার ফর্মুলা কি আছে? হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ দিস পার্শিয়াল কোএফিসিয়েন্ট, পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট? ওকে, এবং এখানে এটা কিন্তু পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, মানে এটা কিন্তু লিনিয়ার। ওকে, ইট ইজ নট নন লিনিয়ার, মানে এটাও কিন্তু সেই আগের যে কনসেপ্টটা বলেছিলাম সেরকমই, যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি নন লিনিয়ার রিলেশন থাকে এটা কিন্তু সেটাকে ক্যাপচার করতে পারবে না। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর লিনিয়ারলি কোরিলেটেড, only then it will be able to capture the relationship. If x and y are related in a quadratic form or in a cubic form or in a log linear form, any kind of ফর্মে যদি রিলেশনশিপটা থাকে এটা কিন্তু সেটাকে ক্যাপচার করতে পারবে না। সো পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা কি? ধরো আমার কাছে তিনটে ভ্যারিয়েবল আছে, আমি সেইভাবে এটাকে ডিনোট করছি। সো 1 2 আর 3। তো এই 1 2টা 3 আরটা কিছুই না, ধরো ওটা হচ্ছে এক্স ওয়াই আর জেড, জাস্ট লাইক আমরা এক্স ওয়াই দুটো সেরকমই এক্স ওয়াই আর জেড তিনটে ভ্যারিয়েবল। ওকে, সো হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ, আমি ফার্স্টে যে ফর্মুলাটা লিখছি সেটা হচ্ছে 3টাকে কনস্ট্যান্ট রাখলাম, 1 আর 2 এর মধ্যে রিলেশনশিপটা বের করছি। সো যেটাকে কনস্ট্যান্ট রাখবে সেটাকে ডটের ডান দিকে লিখবে। ওকে, সো দ্য ফর্মুলা ইজ R12। ফর্মুলাটা মনে রাখাটা খুব সিম্পল। দেখো আগে আমি নিউমারেটরের পার্টটা লিখি, R12 R13 ইন্টু R23। নিউমারেটরের পার্টে কি লিখলাম? ফার্স্টে দেখো এই 1 2 ছিল, 1 2 ছিল, 1 আর 2 এর মধ্যে কোরিলেশন, ওটাকেই লিখলাম। তারপরে দেখো কি করলাম, 1 আর 3কে নিলাম, 3 মানে যেটা কনস্ট্যান্ট, যেটার ইম্প্যাক্ট আমরা দেখতে চাইছি না সেটাকে নিলাম। আর তারপরে 2 আর 3কে নিলাম,
নিয়ে ওই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ফর্মুলা বিকজ দিস ফর্মুলা ক্যান চেঞ্জ, আই মিন ইফ উইট চেঞ্জ দি, আমি যদি এখানে 1 আর 2 এর মধ্যে রিলেশন না দেখে 1 আর 3 এর মধ্যে রিলেশন দেখতে চাই, ফর্মুলাটা কিন্তু পাল্টে যাবে এবং সেটাও আমি লিখে দেবো। বাট ইউ হ্যাভ টু নো দি আন্ডারস্ট্যান্ডিং, যে প্রথমে যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে ইম্প্যাক্ট দেখতে চাইছি সেই দুটো ভ্যারিয়েবলের, বা যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন দেখতে চাইছি সেই দুটো ভ্যারিয়েবলের মধ্যেকার কোরিলেশন কোএফিসিয়েন্টটা নেব। তারপরে 1 আর 3 মানে যে দুটো ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল হচ্ছে যার রিলেশন আমরা চেক করতে চাইছি, আর একটা ভ্যারিয়েবল যেটা কনস্ট্যান্ট, আর তারপরে 2 আর 3, অর্থাৎ একটা ভ্যারিয়েবল যেটাকে আমরা চেক করতে চাইছি অ্যান্ড আরেকটা যেটা কনস্ট্যান্ট, সেই দুটোকে মাল্টিপ্লাই করা হবে। ওকে, সো এবং এইগুলো কি, R12, R13, R23 কি, এগুলো সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেগুলো আমরা এতদিন ধরে করছি সেই সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টই এগুলো, রাইট? তো 1 আর 3 এর মধ্যে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, 2 আর 3 এর মধ্যে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, 1 আর 2 এর মধ্যে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, তো এগুলো ইট ইজ নট আ প্রবলেমেটিক থিং। ডিনোমিনেটরে এটাকে কি দিয়ে ডিভাইড করব আমরা? সো দ্যাট উইল বি 1 মাইনাস R13 square and root over 1 minus R23 square হলো। সো ডিনোমিনেটরের যে কনসেপ্টটা দেখো, ডিনোমিনেটরে কিন্তু আমরা সেই পোর্শনটা দিয়েই ডিভাইড করলাম, মানে একবার আমরা ওই কনস্ট্যান্ট টার্মের সাথে 1টাকে নিলাম, মানে 3 এর সাথে 1টাকে নিলাম, নিয়ে সেটা স্কোয়ার করে 1 থেকে মাইনাস করে রুট করে দিলাম, আর একবার আমরা আবার সেই কনস্ট্যান্ট টার্মের সাথে 2টাকে নিলাম, নিয়ে তার স্কোয়ার করে 1 থেকে মাইনাস করে রুট করে দিলাম। ওকে, নাও ইফ আই ওয়ান্ট টু রাইট দিস ফর্মুলা অ্যাজ R13.2, তার মানে এবার আমরা কি বলতে চাইছি, আমরা 1 আর 3 এর মধ্যে কোরিলেশন চেক করতে চাইছি কিপিং 2 অ্যাজ কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হবে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা লিখব R13 মাইনাস, তারপরে আমরা 1 আর 2টাকে নেব R12 ইন্টু, তারপরে আমরা 3 আর 2টাকে নেব R32 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস আর কি করেছিলাম দেখো 1 আর 3 মানে একটা ভ্যারিয়েবল সেটার নাও যেটার আমরা কোরিলেশন চেক করতে চাইছি, আর একটা ভ্যারিয়েবল কনস্ট্যান্টেরটা নাও, তাহলে 1 আর 2 এর হোল স্কোয়ার, আর একটা রুট ওপেন করে 1 মাইনাস আবার 3 আর 2কে নাও। ওকে, ইন দিস ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট দি ফর্মুলা। অ্যান্ড দেন আরেকটা যেটা ফর্মুলা তৈরি করা যেতে পারে সেটা হচ্ছে যে ধরো আমি 2 আর 3 এর মধ্যে কোরিলেশন চেক করতে চাইছি কিপিং 1 অ্যাজ কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি লিখব, সেক্ষেত্রে আমরা লিখব যে ফার্স্টে R23 মাইনাস R21 ইন্টু R31 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস আর কি বললাম সেই সেম জিনিস, এই এখানে যেটা এখানেও সেটাই হবে, দেখো এখানে R21 এখানেও R21ই দিয়ে দেবো আমরা, R21 এর হোল স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এখানে R31ই যাবে, R31 এর হোল স্কোয়ার। এবার অল অফ দিস পার্টস R12 R13, ও সরি all of these parts, যে এই যে R12 R13, all of these parts are nothing but simple correlation coefficient. Simple correlation coefficient কিভাবে বের করতে হয়, that is covariance of xy by standard deviation of xy, x into standard deviation of y. সো সেই সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা আমরা জানি, সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট কীভাবে বের করতে হয় সেটাও আমরা জানি, রাইট? সো that is not a problem that we have to, if we have to find out this R23 or R21 or R31, we can do that based on a given data। আমাদেরকে যদি বলা হয় যে আমরা একটা R21 বা R31 বা R13 ফাইন্ড করব, we can do that, we have done enough of that, right? So I am just writing the formula of simple correlation coefficient, that is suppose R12 লিখে করাটা it is little bit difficult, but
that will be covariance of 1 and 2 divided by standard deviation of 1 into standard deviation of 2, right? So yeah, I'm not breaking down. So বেসিক্যালি এবার ধরো আমাদেরকে কোনো একটা অঙ্ক দিয়ে দিল যেখানে এক্স আর ওয়াই ডেটা বের করতে এক্স ওয়াই আর ওয়াই ডেটা দিল। এবার এক্স আর ওয়াই ডেটা দেওয়া থাকলে বা এক্স ওয়াই আর জেড এর ডেটা দেওয়া থাকলো ধরো, তো সেখান থেকে তুমি নিশ্চয়ই এক্স আর ওয়াই এর মধ্যেকার কোরিলেশন বের করতে পারবে, সিম্পল কোরিলেশন, রাইট? আবার তুমি নিশ্চয়ই সেখান থেকে এক্স আর জেড এর মধ্যেকার সিম্পল কোরিলেশন বের করতে পারবে। তুমি নিশ্চয়ই সেখান থেকে জেড আর এক্স এর মধ্যে সিম্পল কোরিলেশন বের করতে পারবে। সো দ্যাট উইল নট বি আ প্রবলেম ফর ইউ, ইউ ক্যান ডু দ্যাট, রাইট? সো ধরো এরকম একটা ক্যালকুলেশন আছে যে এক্স আর ওয়াই এর মধ্যে যে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টটা দেওয়া আছে দ্যাট ইজ 0.7। এক্স আর জেড এর মধ্যে যে কোরিলেশনটা দেওয়া আছে, এক্স আর জেড আর এক্স একইবার রিপিট করে ফেলেছি, সরি, দিস ইজ শুড বি ওয়াই জেড। ওয়াই আর জেড এর মধ্যে যে কোরিলেশনটা দেওয়া আছে দ্যাট ইজ নাথিং বাট সাপোজ 0.61, অ্যান্ড জেড আর এক্স এর মধ্যে যে কোরিলেশনটা দেওয়া আছে দ্যাট ইজ 0.4। না এবার তোমাকে বলা হলো যে ক্যালকুলেট দি পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট আর 3.2.1, মানে 3 আর 2, আচ্ছা 3 আর 2 1 না লিখবো না আমি, লিখি এটাকে। ধরো বলা হলো যে জেড আর এক্স এর মধ্যে কোরিলেশন বের করো কিপিং ওয়াই কনস্ট্যান্ট, জেড আর এক্স এর মধ্যে কোরিলেশন বের করো কিপিং ওয়াই কনস্ট্যান্ট, দেন হাউ উইল ইউ ডু ইট? How will you find out the correlation between z and x keeping y as constant? So for that you have to write the formula কিভাবে লেখে? ফার্স্টে আর জেড এক্স, কেন জেড আর এক্স এর মধ্যে কোরিলেশন বের করতে হবে তাই, মাইনাস জেড এর সাথে ওয়াই কে নেব, এইটার সাথে এটা, রাইট? সো আর জেড ওয়াই ইন্টু এক্স এর সাথে ওয়াই কে নেব, সো দ্যাট উইল বি আর এক্স ওয়াই মাইনাস ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এই আর জেড ওয়াইটা যেটা উপরে আছে সেই আর জেড ওয়াইটাই আবার নিচে আসবে, সো আর জেড ওয়াই এর হোল স্কোয়ার, আবার রুট ওভার 1 মাইনাস আর এক্স ওয়াই এর হোল স্কোয়ার। না উই নো অল দিস ভ্যালুস, এই ভ্যালুগুলো অলরেডি আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। সো আমরা যদি ভ্যালুগুলোকে বসিয়ে দিই, আর জেড এক্স এর ভ্যালু কত 0.4, তারপরে আর জেড ওয়াই এর ভ্যালু কত, জেড ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.61, আর ওয়াই জেড মানে যা আর জেড ওয়াই মানেও তাই, আমি এটা পড়িয়েছিলাম আগে। সো আর জেড ওয়াই উইল বি 0.61 ইন্টু আর এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.7 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস আর জেড ওয়াই এর স্কোয়ার, 1 মাইনাস আর জেড ওয়াই কত, আর জেড ওয়াই হচ্ছে 0.61, সো দ্যাট উইল বি 0.61 এর স্কোয়ার ইন্টু রুট ওভার আর এক্স ওয়ান 1 মাইনাস আর এক্স ওয়াই মানে 0.7 তার হোল স্কোয়ার হলো। নাও ইফ ইউ ক্যালকুলেট দিস you can get the value of partial correlation coefficient xy। আমি এটা যদি ক্যালকুলেট করি it will be 0.4 minus 0.61 into 7, তো 0.61 into 0.7, so that will be 427, so that will be 0.427 divided by 61 into 61, 360. So this will be nothing but 0.3721 into root over, this will be no 0.3721, তারপরে আর 1 থেকে মাইনাস হবে, সরি
1 minus 0.3721 into root over 1 minus, this is 49, so 0.49. So 0.4 minus 0.427 will be equal to minus 0.027 divided by 1 minus 0.3721 root over 0.6279, and this part is equal to root over 0.51. This part is 0.79 and this part 0.51 এর যদি root করা হয়, that will be equal to 0.71. This is coming out as 0.027 divided by 0.5609. তাহলে ভ্যালুটা কত আসলো? ভ্যালুটা আসলো মাইনাস 0.048 বা ইউ ক্যান সে মাইনাস 0.04. ওকে, সো আমরা কি দেখতে পেলাম এখান থেকে? আমরা দেখতে পেলাম যে আমরা যদি z আর x এর মধ্যে কোরিলেশন ফাইন্ড করি, এটা z আর x এর মধ্যেই করা হলো, তো দেখি কিসের মধ্যে হলো। হ্যাঁ, z আর x এর মধ্যে কোরিলেশন ফাইন্ড করি কিপিং y অ্যাজ কনস্ট্যান্ট, তাহলে সেই কোরিলেশনটা নেগেটিভ আসছে, নেগেটিভ মাইনাস 0.04। তার মানে কি? তার মানে হচ্ছে যে ইফ ইউ ক্যান রাইট দিস, দেন ইউ ক্যান রাইট দিস অ্যাজ rzx dot y, that means keeping y constant, the correlation between z and x is negative, and it is not a very high correlation, even not a very moderate correlation, it is a very low degree of correlation. কারণ আমরা পড়েছিলাম, মনে আছে যে আর এর ভ্যালু যদি মাইনাস এই 0 থেকে, মাইনাস 0 না, 0 থেকে মাইনাস 0.25 এর মধ্যে থাকে, দেন দ্যাট ইজ আ ভেরি লো ডিগ্রি অফ কোরিলেশন। তো এই ভ্যালুটা 0 থেকে মাইনাস 0.25 এর মধ্যেই আছে, 0.04 যেহেতু, সো ইট ইজ আ লো ডিগ্রি অফ কোরিলেশন। z আর x এর মধ্যে কোরিলেশন তো আছে, লিনিয়ার কোরিলেশন তো আছে, মানে y কে কনস্ট্যান্ট রাখা হলে z আর x এর মধ্যে কোরিলেশন আছে, বাট সেই কোরিলেশনটা খুব কম। ওকে, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। In this way you can actually calculate the partial correlation coefficient, and this is the concept. Now one important criteria about partial correlation coefficient is that just like the simple correlation coefficient, partial correlation coefficient also lies between -1 to +1. Same property, -1 to +1 এর মধ্যেই কিন্তু partial correlation coefficient lie করে। আমি এটাকে এইভাবে লিখলাম যে আর এক্স ওয়াই ডট জেড, যে কোনো দুটো ভ্যারিয়েবলের মধ্যে পার্শিয়াল কোরিলেশন কিপিং দি আদার ভ্যারিয়েবল কনস্ট্যান্ট উইল লাই বিটুইন +1 to -1. So this is another important property. We can say it is a property because it is just like simple as a normal non-normal simple correlation coefficient. Okay, so that's it. Now এখানে আরেকটা কনসেপ্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট না শুধু, যেটা সিম্পল কোরিলেশনের ক্ষেত্রেও আমরা করেছি, মানে সিম্পল কোরিলেশনের ক্ষেত্রেও ওটা খুবই মানে দরকার, বা সিম্পল কোরিলেশনের ক্ষেত্রে ওটাকে মেনটেন করা দরকার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে
জিরো অর্ডার কোরিলেশন কি, ফার্স্ট অর্ডার কোরিলেশন কি, আর সেকেন্ড অর্ডার কোরিলেশন কি? তো দেখো, জিরো অর্ডার কোরিলেশন হচ্ছে যে শুধুমাত্র দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি কোরিলেশন বের করি, শুধুমাত্র দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি কোরিলেশন বের করি, দেন দ্যাট ইজ জিরো অর্ডার কোরিলেশন, বা যেটাকে তুমি সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টও বলে থাকো, যেখানে অন্য কোনো ভ্যারিয়েবলের কোনো কনসেপ্ট নেই, বা অন্য কোনো ভ্যারিয়েবলের কোনো ইট উইল নট এফেক্ট, অন্য কোনো ভ্যারিয়েবল সেই দুটো ভ্যারিয়েবলকে ইম্প্যাক্ট করছে না, এটা ধরে আমরা বের করি কোরিলেশনটা। সো জিরো অর্ডার কোরিলেশন ইজ, সাপোজ ইফ আই রাইট আর এক্স ওয়াই, শুধুমাত্র এক্স আর ওয়াইয়ের মধ্যে কোরিলেশন, বা শুধুমাত্র দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন, দ্যাট ইজ জিরো অর্ডার কোরিলেশন। দেন কামস ফার্স্ট অর্ডার কোরিলেশন। ফার্স্ট অর্ডার কোরিলেশন মানে কি? ফার্স্ট অর্ডার কোরিলেশন মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট রাখতে হবে, রেখে অন্য ভ্যারিয়েবল, অন্য দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন চেক করতে হবে, এবং এটাকেই আমরা বলে থাকি হচ্ছে পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট, বা এর পরে যেটা আসবে সেকেন্ড অর্ডার, ওটাও পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টই বলা হয়। তো ফার্স্ট অর্ডার হোক বা সেকেন্ড অর্ডার হোক, অল অফ দিস আর পার্ট অফ পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট। সেকেন্ড অর্ডার কোরিলেশন কি? আর এক্স ওয়াই জেড কে, এখানে এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল, জেড কে দুটো ভ্যারিয়েবল, বা ইউ ক্যান সে এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, জেড একটা ভ্যারিয়েবল, কে একটা ভ্যারিয়েবল। সো জিরো অর্ডার কোরিলেশনটা কি? জিরো অর্ডার কোরিলেশনটা হচ্ছে যে যেখানে আমরা শুধুমাত্র দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন চেক করব, অন্য কোনো ভ্যারিয়েবলের কোনো কনসেপ্ট নেই, বা অন্য কোনো ভ্যারিয়েবল এই এক্স আর ওয়াইকে ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট করছে না। ফার্স্ট অর্ডার কোরিলেশনটা কি? আমরা একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট রেখে এক্স আর ওয়াইয়ের মধ্যে কোরিলেশন চেক করব। আর সেকেন্ড অর্ডার কোরিলেশন কি? আমরা দুটো ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট রেখে এক্স আর ওয়াইয়ের মধ্যে ইম্প্যাক্ট চেক করব বা রিলেশন চেক করব। ওকে, সো say first order বা second order, all of these are basically the part of partial correlation coefficient. So this is another important concept which is to be meant, or আর আরেকটা বিষয় একটু মাথায় রাখবে, যে কোনোভাবে যদি দেখো যে পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট, শুধুমাত্র পার্শিয়াল না, ইভেন সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে আসছে না, দেন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে the data that you have collected is not free from error, the data contains error. Okay, the data contains error, that means I want to mean here that যে ধরো আমার কাছে একটা ডেটা আছে এক্স ওয়াই এর, এবং আমি এটার থেকে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করলাম, এবং সেই ভ্যালুটা আসলো 1.5। তার মানে কিন্তু যে ডেটাটা আমার কাছে আছে সেই ডেটাটা কিন্তু ফ্রি ফ্রম এরার না, দ্যাট ডেটা কন্টেইনস এরার, দ্যাট ডেটা কন্টেইনস এরার। এবার এই এরারটা কি রিলেটেড এরার? সেই এরারটা হতে পারে স্যাম্পলিং এরার, সেই এরারটা হতে পারে নন স্যাম্পলিং এরার। স্যাম্পলিং এরার, নন স্যাম্পলিং এরার জানো? আচ্ছা, ডেটা কন্টেইনস এরার, সেই এরারটা স্যাম্পলিং এরারও হতে পারে, নন স্যাম্পলিং এরারও হতে পারে। যখন স্যাম্পলিং পড়াবো এগুলো পরে আছে, আমি এখন বলছি না অতটা, বাট জাস্ট একটা আইডিয়া দিই। স্যাম্পলিং এরার মানে হচ্ছে যে এরারটা স্যাম্পল করার সময় আসে। স্যাম্পল করার সময় আসে মানে স্যাম্পলিং করার সময় অনেকগুলো টেকনিক ফলো করতে হয়, অনেকগুলো টেকনিক ফলো করতে হয় মানে অনেকগুলো প্রসেস থাকে। একটা প্রসেস থাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, একটা প্রসেস থাকে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, একটা প্রসেস থাকে ক্লাস্টারিং স্যাম্পলিং, দেয়ার আর মাল্টিপল অপশানস, স্নোবল স্যাম্পলিং। এবার কোথায় কোন টাইপের স্যাম্পলিংটা ইউজ হবে সেটা ডিপেন্ড করছে পপুলেশনটা কীরকম তার উপর, পপুলেশনের ফিচারটা কীরকম তার উপর, এবং তার সাথে সাথে আমরা কি পারপোজে
সার্ভেটা করছি, আমাদের সার্ভে করার অবজেক্টিভ বা উদ্দেশ্য বা পারপোজটা কী তার উপর ডিপেন্ড করছে আমরা কোন টাইপের স্যাম্পেলিং প্রসেসটা ফলো করব। সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং ফলো করব, না স্ট্র্যাটিফাইড করব, নাকি অন্য কোনো টাইপের করব। কিন্তু ধরো এগুলো সব তো আলাদা আলাদা টেকনিক। সিম্পল র্যান্ডম স্যাম্পেলিংয়ে কী হয়, তুমি র্যান্ডামলি কোনো একটা অবজারভেশনকে তুলে নেবে, র্যান্ডামলি পপুলেশনের মধ্যে থেকে তুমি একটা অবজারভেশনকে তুলে নিয়ে তোমার স্যাম্পেলে রাখবে। এটা সিম্পল র্যান্ডম স্যাম্পেলিংয়ে কোনো কিছু চেক করতে হয় না, র্যান্ডামলি তুলে নিলেই হয়ে যায়। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পেলিং আবার এরকম হয় না, ওখানে আবার স্ট্যাটা বানাতে হয়, গ্রুপ বানাতে হয়, হোমোজিনিয়াস মেম্বার্সদের গ্রুপ বানাতে হয়, বানিয়ে সেই গ্রুপ থেকে পপুলেশন তুলতে হয়, সেই গ্রুপ থেকে স্যাম্পেলিংয়ের জন্য একটা একটা করে তুলতে হয়। তো প্রত্যেকটা প্রসেস আলাদা, স্যাম্পেলিংয়ের এই প্রত্যেকটা প্রসেস আলাদা। এবার কোনো ডেটাতে হয়তো তোমার যা অবজেক্টিভ সেই অবজেক্টিভ অনুযায়ী তোমার করা উচিত ছিল স্ট্র্যাটিফাইড স্যাম্পেলিং, কিন্তু তুমি হয়তো করে ফেলেছো ভুল করে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং। ভুল করে বলতে তুমি হয়তো বুঝতে পারোনি, বা তোমার হয়তো সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংটা সহজ লাগতো, তুমি ওটা করে ফেলেছো। তাহলে এবার ডেটা থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা ঠিকঠাক আসবে না, ভুলভাল আসবে, কারণ যে প্রসেসে স্যাম্পেলিংটা হওয়ার কথা ছিল সেই প্রসেসে হচ্ছে না, অন্য একটা প্রসেসে হচ্ছে, রাইট? তো এই টাইপের এরারকে আমরা বলি স্যাম্পেলিং এরার। যখন যে স্যাম্পেলিং টেকনিক ইউজ হওয়ার কথা ছিল সেই স্যাম্পেলিং টেকনিক ইউজ না হয়ে হয়তো অন্য কোনো স্যাম্পেলিং টেকনিক ইউজ হচ্ছে, তার ফলে যে এরারটা আসছে সেটাকে আমরা বলছি স্যাম্পেলিং এরার। এগুলো নিয়ে পরে অনেক ডিটেলে পড়াশুনো করতে হয়, কারণ যখন আমরা রিসার্চ করি তখন কিন্তু প্রথম যে স্টেপটা সেটা স্যাম্পেলিংয়ের উপরই দাঁড়িয়ে থাকে। তোমার স্যাম্পেলিং যদি ঠিক না হয় তুমি রিসার্চ করতে পারবে না। তুমি ডেটাটা প্রাইমারি ডেটা কালেক্ট করবে, যে সেই প্রাইমারি ডেটা কালেকশান, তুমি একটা গ্রামে গেছো, গ্রামে আছে 500টা বাড়ি, তুমি তো 500টা বাড়ি থেকেই ডেটা তুলবে না, তুমি হয়তো 500টার বাড়ির মধ্যে থেকে 40টা বাড়ি থেকে ডেটা তুলবে, এবং সেই 40টা বাড়িটা সিলেক্ট কীভাবে করবে, এরকম নিশ্চয়ই করবে না যে পরপর হাতের সামনে যে 40টা বাড়ি আসলো সেই বাড়ি থেকে ডেটা তুলে বাড়ি চলে গেলাম। তো কী প্রসেস ফলো করতে হবে সেটা ডিপেন্ড করছে অনেকটাই হচ্ছে যে তোমার অবজেক্টিভটা কী। ধরো তুমি সার্ভে করতে গেছো যে এডুকেশান আর আর্লি ম্যারেজের রিলেশন, এডুকেশান অ্যান্ড আর্লি ম্যারেজের রিলেশন, যে এডুকেশান বাড়লে কি ওমেনদের আর্লি ম্যারেজটা কম হচ্ছে, নাকি এডুকেশান এর সাথে ওমেনদের আর্লি ম্যারেজের কোনো রিলেশন নেই, এ বিষয়ে তুমি সার্ভে করতে গেছো। এবার তুমি গিয়ে সার্ভেটা হয়তো করছো বাচ্চাদের বা মানে তুমি হয়তো ছেলেদের সার্ভে করলে, তাহলে তো কোনো তার লজিক নেই, রাইট? তুমি হয়তো 40টা বাড়ি গিয়ে ছেলেদের সার্ভে করলে, মেয়েদেরকে জিজ্ঞাসাই করলে না, বা মেয়েরা কতদূর পড়ছে, কতদূর পড়ার পর তাদের বিয়ে হচ্ছে, কোন ক্লাস অবধি পড়ার পর তাদের বিয়ে হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তুমি মেয়েদেরকে জিজ্ঞেস করলেই না, তুমি ছেলেদেরকে জিজ্ঞেস করে বাড়ি চলে আসলে, তাহলে তোমার সার্ভেটা ভুল হলো, আবার স্যাম্পেলিংটা ভুল হলো। তো স্যাম্পেলিং পুরোটাই কোন টেকনিক ইউজ করতে হবে, কীভাবে করতে হবে, সেই পুরোটাই ডিপেন্ড করে তোমার অবজেক্টিভের উপর, তুমি যে রিসার্চটা করছো তার অবজেক্টিভ বা তার পারপাস বা তার ইভ্যালুয়েশনের উপর। তো সেটার উপর ডিপেন্ড করে এবং সেটা মাথায় রেখে তুমি যদি সঠিক প্রসেসে স্যাম্পলিং না করতে পারো, সঠিক প্রসেসে ইন দ্য সেন্স যেখানে স্ট্র্যাটিফাইড লাগাতে হবে সেখানে স্ট্র্যাটিফাইডই, যেখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং লাগাতে হবে সেখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংই। এটা যদি তুমি সঠিকভাবে লাগাতে না পারো তাহলে তোমার স্যাম্পলিংটা ভুল হবে এবং সেই ডেটাতে কী থাকবে, এরার থাকবে। হলো। আর নন স্যাম্পলিং এরার কি? নন স্যাম্পলিং এরার মানে হচ্ছে যে ধরো আমি তোমাকে একটা ডেটা দিলাম, দিয়ে বললাম যে এই ডেটাটা র ডেটা, তুমি এটাকে একটা এক্সেল ফাইলে তুলে আমাকে কনভার্ট করে দাও, আমার একটু সময় কম আছে তুমি করে দাও। তো তুমি হচ্ছে তাহলে আমার মানে কাইন্ড অফ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তুমি ডেটাটা এক্সেল ফাইলে তুললে। তো এক্সেল ফাইলে তুলতে তুলতে তোমার ঘুম পেয়ে গেল, তুমি কি করলে, হয়তো একটা জায়গায় ছিল 20, তুমি ওটাকে বানিয়ে দিলে 200। মানে ঘুমের চোখেই হয়তো তুমি ভুল করে একটা 20কে 200 বানিয়ে দিলে, 250 ছিল ওটাকে হয়তো 2500 বানিয়ে দিলে, বা 25,000 বানিয়ে দিলে। এবার আমি যখন এই ডেটাটা নিয়ে কাজ করব, হয়তো হতেই পারে যে এটা ছিল এজের কলাম, এজ মানুষের বয়স তার সাথে সাথে হাইট। তো একটা মানুষের এজ ছিল 20, তার হাইট ছিল হয়তো 5 ফুট 5 ইঞ্চ।
কিন্তু তুমি তার এজ বানিয়ে দিয়েছো 200, একজনের এজ বানিয়ে দিয়েছো 25,000, রাইট? এরকমই তো থাকে রিয়েল লাইফে ভেরিয়েবলসগুলো। সো তার হাইট হয়তো ছিল 6 ফুট, কিন্তু তার হাইট এজ হয়ে গেছে 25,000 বছর। সো এর ফলে কিন্তু ডেটা থেকে যে রেজাল্ট আসবে দ্যাট উইল নট বি অ্যাকুরেট, দ্যাট উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট, সেই রেজাল্টটা কিন্তু ঠিক আসবে না। তো ডেটা কালেকশান করার সময় বা ডেটাকে কনভার্ট করার সময়, ফাইলে তোলার সময় অনেক জায়গাতেই এরার আসতে পারে, ভুলভাল ডেটা আমরা ভুলভাবে তুলে ফেলতে পারি। হয়তো কাউকে কোয়েশ্চেন করা হয়েছে যে আপনার ইনকাম বলুন, সে হয়তো বলেছে 6,000, কিন্তু যে শুনেছে সে হয়তো শুনেছে 100,000, 100,000 মানে 1,00,000, সে লিখে দিয়েছে 1,00,000। তো ডেটা কালেকশান করার সময়, কোয়েশ্চেনিয়ার দিয়ে ডেটা জিজ্ঞেস করার সময় বা ডেটাটাকে এক্সেল ফাইলে কনভার্ট করার সময় অনেক সময় কিন্তু আমরা ভুলভাল ডেটা তুলে ফেলতে পারি, রাইট? সেই এরার, তার ফলে যে এরারগুলো আসে দ্যাট ইজ কল্ড নন স্যাম্পলিং এরার। এগুলো নিয়ে আমি পরে পড়াবো। মোট কথা হচ্ছে যে যদি কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু, সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু 1-এর বড় আসে বা -1-এর থেকে ছোট চলে আসে, ধরো -2, তখন আমরা বলবো এই ডেটাতে কী আছে, এরার আছে। এরার কেন আসে? স্যাম্পলিংয়ের কারণে আসতে পারে, নন স্যাম্পলিংয়ের কারণেও আসতে পারে। ওকে, আবার ইন দ্য সেম ওয়ে, বোঝা গেল কি বললাম? In the same way, ধরো if we have the data about x, y and z. Now if I want to evaluate the correlation coefficient between x and y keeping z as constant. Now আমি যদি x আর y এর মধ্যে কোরিলেশন চেক করতে চাই জেডকে কনস্ট্যান্ট ধরে, তখন কিন্তু আমায় মাথায় রাখতে হবে যে এই ভ্যালুটাও কিন্তু -1 আর 1-এর মধ্যেই আসবে, তার বাইরে আসতে পারে না। ধরো এই ভ্যালুটা 2 এসছে, তখনও কিন্তু আমি সেম কথাই বলবো যেটা আগে বলেছি, যে দিস ডেটা কন্টেইনস এরার, দ্যাট এরার ক্যান বি স্যাম্পলিং, নন স্যাম্পলিং। আবার ধরো আর এক্স ওয়াই বা এনি আর এক্স জেড কিপিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, এটাতেও কিন্তু এরার থাকবে। মানে যদি ভ্যালুটা ধরো -3 এসছে, দ্যাট মিনস দ্য সেম থিং, ইট ইজ কন্টেইনিং এরার। ওকে, if I take an example of this, suppose we have 3 variables and I am naming it as 1 and 2, so and 3. So r12, that is correlation coefficient between first and the second variable, is given as 0.91. The second is r13, that is the correlation coefficient between 1 and third, is given as 0.33. And the last one is r23, it is given as 0.81. এবার ধরো আমি সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের রেসপেক্টে যদি আমি দেখতে যাই, এটার আর এর ভ্যালুটা মানে ফার্স্ট আর সেকেন্ড ভ্যালুর মধ্যে, ফার্স্ট আর সেকেন্ড ভ্যারিয়েবলের মধ্যে যে আর এর ভ্যালু সেটা কিন্তু 1-এর বড় বা 1-এর ছোট নয়, 1-এর -1 থেকে +1-এর মধ্যেই আছে। সো ইট ইজ নট ফ্রি, ইট ইজ ফ্রি ফ্রম এরার, এটার মধ্যে কোনো এরার নেই। মানে আমি বলতে পারি যে এক্স আছে আর ওয়াই আছে, এক্সটা ধরো 1, ওয়াইটা ধরো 2, তো এক্স আর ওয়াই এর মধ্যে কোনো এরার নেই, এক্স আর ওয়াইয়ের ডেটাটা ঠিক আছে। বা 1 আর 3 মানে এক্স আর জেড, সেটার মধ্যেও কোনো এরার নেই, ঠিক আছে, কারণ ভ্যালুটা -1 থেকে +1-এর মধ্যে। আর 2 আর 3 মানে ওয়াই আর জেড, সেটার মধ্যেও কোনো এরার নেই, দ্যাট ইজ অলসো ওকে, রাইট? সো এবার আমরা পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করি এটার। ধরো আমি বের করতে চাইছি r12.3, ওকে, r12.3 মানে হচ্ছে কি r12 মাইনাস r13 ইন্টু r23 ডিভাইডেড বাই √1 মাইনাস r13 স্কোয়ার ইন্টু √1 মাইনাস r23 স্কোয়ার। Good enough. Now
আমি 2 মিনিটস দিচ্ছি, তুমি এটা ক্যালকুলেট করে আমাকে বলো। হয়েছে? বেরিয়েছে? করছি। হ্যাঁ স্যার, হয়েছে। কত এসছে? 1.1683। সো এখানে আমরা যখন ফার্স্ট আর সেকেন্ড ভ্যারিয়েবলটার মধ্যে কোরিলেশন দেখতে চাইলাম, কিপিং 3 as constant, the value is coming as 1.16, right? So that means obviously the value of it is greater than 1. তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে the data is not free from error, the data is actually having a value of correlation coefficient that is greater than 1. So if this happens, or in any case the partial correlation coefficient is less than -1, in both of the cases we can say the data is having error. The data is having error. Okay, I hope you understand. Now what do you can infer from it? x আর y এর মধ্যে তো এরর ছিল না, x আর z এর মধ্যেও ছিল না, y আর z এর মধ্যেও ছিল না, রাইট? সেই কারণেই তো আমরা দেখলাম যে 1 2টা ঠিক আছে, 1 3ও ঠিক আছে, 2 3ও ঠিক আছে, মানে এই তিনটে কোরিলেশন কোএফিসিয়েন্ট
was absolutely fine and okay only because x and y was free from error, y x and z was free from error, y and z was free from error, but it infers যে আমি 3 কে কনস্ট্যান্ট রেখে যেই 1 আর 2 এর মধ্যে কোরিলেশনটা চেক করতে যাচ্ছি তখন কিন্তু এরর আসছে। তার মানে এখানে কিন্তু এই কম্প্যারিজনটা করা যাবে না। এখানে কিন্তু এই 1 আর 2 মানে এক্স আর ওয়াই তাদের মধ্যে জেডের ইম্প্যাক্টটা আছে, তাদের মধ্যে জেডের ইম্প্যাক্টটা আছে। তো জেডটাকে আমি যদি কনস্ট্যান্ট রেখে দিই, দিয়ে আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে কোরিলেশন চেক করতে পারবো না। সো এটা থেকে তুমি এটাও বলতে পারো যে যদি এক্স আর ওয়াই আর জেডকে একসাথে ফেলা হয়, আমি তো এতক্ষণ আলাদা আলাদা নিয়ে বলছিলাম যে কোনো এরার নেই, কোনো এরার নেই, কোনো এরার নেই, কিন্তু যদি এক্স আর ওয়াই আর জেডকে একসাথে নিয়ে নেওয়া হয় তখন কিন্তু ওদের তিনটের মধ্যে কোনো না কোনোভাবে একটা এরার অ্যারাইজ করছে। ওই তিনটেকে একসাথে নিয়ে যখন চেক করা হচ্ছে তখন কিন্তু বাই সামহাউ কোনো না কোনোভাবে কোনো না কোনো পোর্শানে এরার অ্যারাইজ করছে। ওকে, সেই এরারটা কী রকমের সেটা বলা আমার পক্ষে পসিবল না, বিকজ আমি সেটা টাইপ বলে দিতে পারি যে সেটা স্যাম্পলিং এরার হতে পারে বা নন স্যাম্পলিং হতে পারে, বাট এক্স্যাক্টলি কী এরার আসছে দ্যাট কান্ট বি টেল। সো দ্যাট আই ক্যান টেল, বাট ইয়েস দ্যাট এরার ইজ আইদার স্যাম্পলিং এরার or non-sampling error. Okay, so this is the part of partial correlation coefficient. আমি একটুখানি সিলেবাসটা দেখি, দাঁড়াও।